গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক জগন্নাথ দেবের দর্শন করতে। পরপর সবাই মিলে ছবি তুলে নিলাম। আর আজকে দেখো ছেলেরা সবাই পাঞ্জাবি পরেছে শুধু সুবির বাদে, আর এদিকে আমি আর দিদি দুজনে মিলে ম্যাচিং করে একই রকম শাড়ি পরেছি। সবাই মিলে টোটোতে চেপে পড়েছি। আর আমাদের রুম থেকে জগন্নাথ দেবের মন্দিরটা খুব একটা দূরে নয়, হেঁটেই যাওয়া যায়। কিন্তু যাদের সাথে এসেছি তারা আবার অনেক আগেই পৌঁছে গেছে আর আমাদেরকে ফোন করেছিল যে আমরা অনেক আগেই পৌঁছে গেছি। ওর জন্য কি করব, হেঁটে যেতে গেলে অনেকটাই দেরি হবে। ওর জন্য আমরা তাড়াতাড়ি টোটো ধরে নিলাম, টোটো করে যাচ্ছি। আমরা সবাই মিলে টোটো থেকে নেমে পড়েছি আর হেঁটে হেঁটে জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি। অনেকটাই আগে নামিয়ে দিয়েছে আর এখান থেকে আবার ভিতরে টোটো ঢুকতে দেবে না, তাই এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আগের বছর যখন এসেছিলাম তখন সোজা রাস্তায় হেঁটে হেঁটে চলে এসেছিলাম, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। কিন্তু এবারে অনেকটাই টাইম বেশি লাগলো, টোটোতে এসেছি যদিও আর অনেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে। আমরাই দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আমরা একদম কাছাকাছি চলে এসেছি আর কয়েক মিনিটের ব্যাপার। তো বন্ধুরা এখানে নিয়ম কানুনগুলো একদম পুরো জঘন্য, আমার তো একটুও ভালো লাগে না এখানে নিয়ম কানুনগুলো। আমাদের রুমের নিচ থেকে যখন টোটো ধরেছিলাম তারপর মেন রাস্তায় উঠেছি, তারপরে দেখছি প্রচুর পরিমাণে জাম লেগে গেছে। মানে 1 মিনিটের রাস্তা হয়তো উঠেছি, যে আমরা বললাম যে এত পরিমাণে জাম লেগে গেছে তাহলে আমাদেরকে নামিয়ে দিন, আমরা হেঁটেই বরঞ্চ চলে যাচ্ছি। আর দাঁড়িয়ে থাকলে তো অনেকটাই টাইম লাগবে, এতটা জাম লেগেছে যেহেতু। যে তখন আবার ওই টোটো ড্রাইভারটা বললো যে না নামানো যাবে না, যদিও নামাই তাহলে ফুল ভাড়া দিতে হবে। তখন আবার বর্মশাই আরো সবাই ছিল, তারা বলে যে ফুল ভাড়া দেবো কেন, তুমি যখন এটুকু এসেছো হয় 50 টাকা 100 টাকা নাও, ফুল ভাড়া নিতে হবে কিসের জন্য। তখন প্রচুর ঝগড়া লেগে গেল। দিয়ে তারপর কি করব, সেই জাম কাটিয়ে তারপর অনেক লেটে তারপর এসেছি। যাও এসেছি সেই ঘুরিয়ে ঘুরিয়ে অনেক দূর থেকে নিয়ে এসেছে। আর আমরা বলছিলাম যে আমরা তো আগের বারে এসেছিলাম, এতটা তো ঘুরে ঘুরে আসিনি। দিয়ে সে বললো যে না এটাই শর্টকাট রাস্তা। দেখো জগন্নাথ দেবের মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরটা আজকে কত সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আজকে ছিল জগন্নাথ দেবের সানযাত্রা, আজকে তো ভিতরে কাউকে ঢুকতেই দেবে না, আমাদের বাইরে থেকেই দর্শন করতে হবে। আর দিদিওরা সবাই প্রথমবার এসেছে তো তাই বললো যে ভেতরে আমাদেরকে ঢুকতে দেবে না। দিয়ে আমরা বললাম যে না আজকে যেহেতু সানযাত্রা তাই ভিতরে ঢুকতেই দেবে না। কিন্তু পান্ডাটা আবার বলেছিল যে আজকে ঢুকতে দেবে, কিন্তু আমরা আসার পর দেখছি কাউকেই ঢুকতে দিচ্ছে না। আর এই ডান সাইডে দেখছো এইখানেই আছে দেখো জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, ওদের আজকে সানযাত্রা, তাই এখানেই রাখা হয়েছে। বাইরে থেকে সবাই দর্শন করছে আর কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ। আজকে যেহেতু সানযাত্রা তাই অনেক মানুষ এসেছে। হয়তো ভাবছো যে জগন্নাথ দেবের সানযাত্রা তো অনেকদিন আগেই চলে গেছে, তারপরে আবার রথও চলে গেছে, এতদিন পর ভিডিওটা দিচ্ছে। আসলে কি হয়েছে বলো তো, আমি প্রচুর অসুস্থ ছিলাম, আরও অনেক কারণ ছিল, সেই সব ভিডিও পরে পরে আসছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিসের জন্য এত দেরি হয়েছে। আমরা তো সবাই মিলে সকাল থেকে না খেয়ে বসেছিলাম মন্দিরের ভিতর ঢুকবো বলে, তারপর দেখলাম মন্দিরের ভিতর কাউকে ঢুকতে দিচ্ছে না। আর এদিকে আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তারপরে বর্মশাই সবার জন্য খাজা নিয়ে এসেছিল আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে খাজা খাচ্ছিলাম আর জগন্নাথ দেব দর্শন করছিলাম। ওয়েদারটা এত পরিমাণে গরম ছিল আর এত মানুষের ভিড়, যাতে কারো ডিহাইড্রেশন না হয়ে যায় তার জন্য দেখো ফায়ার ব্রিগেড থেকে গাড়ি এসেছিল আর সেখান থেকে জল ছিটিয়ে ছিটিয়ে সবার গায়ে দিচ্ছিল যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়। আর এদিকে আবার ছোট্ট করে একটু চালাও করা ছিল আর তার উপর প্যান্ডেল করা ছিল। এখানেও দেখো অনেক মানুষ দাঁড়িয়েছিল, আমাদের একটু আসতে লেট হয়ে গেছে তো তাই আর ওখানে জায়গা পাইনি, আমরা এই বাইরেই দাঁড়িয়েছিলাম। যখন হচ্ছে ফায়ার ব্রিগেড থেকে জলগুলো ছিটাচ্ছিল সবার গায়ে তখন আমাদের গায়েও পড়ছিল। সবাই মিলে ম্যাচিং করে পাঞ্জাবি আর শাড়ি পরে এসেছি। পুরীতে আসার আগেই বর্মশাই বলেছিল আমরা যেদিন জগন্নাথ দেবের দর্শন করতে যাবো সেদিনকে ছেলেরা সবাই পাঞ্জাবি পরবে আর মেয়েরা শাড়ি পরবে। আর আমার আর দিদির তো এক কালারের শাড়ি ছিল আর বর্মশাই বলেছিল যে আমি হলুদ পাঞ্জাবি পরবো, তুমিও হলুদ শাড়ি পরবে। তারপর দিদি বললো যে না পুজো করাতে গেলে লাল আর সাদা শাড়ি পরতে হয়, তাই আর কি করবো ওর জন্য সাদা আর লাল শাড়িটা নিয়ে চলে এসেছি। আর তার সাথে ভাবলাম যে দিদির আর আমার একই রকম যেহেতু শাড়ি আছে দুজনের ম্যাচিংটা বেশ ভালো হবে, তাই দুজনে একই রকম শাড়ি পরলাম। আর এইদিকে ছেলেরা সবাই দেখো পাঞ্জাবি পরেছে আর সুবীরের কোনো পাঞ্জাবি ছিল না তাই সুবীর আর পাঞ্জাবি নিয়ে আসেনি। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, এখনো পর্যন্ত জগন্নাথ দেবের স্নান করানো শুরু হয়নি, কখন যে শুরু হবে সেটাই বুঝতে পারছি না। আর সেই সকাল 7টার সময় বেরিয়েছে আর এখন বাজে 11টার মতো। এদিকে সবার প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছে। আর তারপরে আমরা সবাই মিলে জগন্নাথ দেবের মন্দিরের সামনে ছবি তুলে নিলাম। ছবি তুলে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রুমে যাওয়ার জন্য। আর এত পরিমাণে রোদ ছিল যে ওখানে দাঁড়িয়েও থাকা যাচ্ছিল না, মাথায় প্রচুর পরিমাণে রোদ লাগছিল। সবাই মিলে রুমে চলে এসেছি আর রুমে এসে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর এখন যাবো স্নান করতে। আর রুমে আসার আগে আমরা সবাই মিলে দোকানে খেয়ে নিয়েছিলাম। আর আজকে দেখো লাভ গেঞ্জিটা পরে নিয়েছি
আগের দিন ছবি তোলার সময় তো উলটপালট হয়ে গেছিল, তাই আজকে গেঞ্জিগুলো পরেছি সোজাভাবে ছবি তুলবো বলে। স্নান করার পর আমরা সবাই মিলে রুমে চলে এসেছিলাম, আর রুমে এসে আবার সবাই মিলে সাবান শ্যাম্পু নিয়ে স্নান করে নিয়েছি। আর ওই নোনা জল যদি মাথায় থাকে তাহলে সব চুল উঠে পালাবে, আর নোনা জলে স্নান করার পর গোটা গাছ চিটচিট করে, আর স্নান না করলেও ভালো লাগবে না। আর স্নান করার পর আমার চুলে অনেক জল ছিল, তাই বর্মশাই বসে বসে টাওয়াল দিয়ে মুছে দিচ্ছিল, আর আমি হেয়ার ড্রায়ারটাও আনিনি যে তাড়াতাড়ি চুলটা শুকিয়ে নেবো। এবার স্নান করতে যে হাঁটুটা অনেকটাই ছুলে গেছিল, আর সেখানটায় যন্ত্রণাও হচ্ছিল, তাই আমার ভালোও লাগছিল না যে চুলের জলটা ভালো করে মুছবো, তাই বর্মশাই মুছিয়ে দিচ্ছিল। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম, আর একটু আগে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তায় জল জমে গেছে। আমরা যখন সাগরে স্নান করছিলাম তখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, আর আমরা তো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছিলাম, আর লাস্টের দিকে দেখছিলাম প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, তাই আমরা উঠে চলে এসেছি। তখন থেকে বৃষ্টিটা শুরু হয় তখনই নাকি জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছিল। আমরা তো জানতে পারিনি, যে দিদিটার সাথে কালকে দেখা হয়েছিল ওই দিদিটার কাছ থেকেই আমরা জানতে পারি। আমরা তো অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, তাই চলে এসেছিলাম। আর ওই দিদিটা অনেকটাই বেলা করে গেছিল, তাই জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখেই তারপরে এসেছে। ওই দিদিটাই আমাদেরকে পরে বলে যে যখন বৃষ্টিটা হচ্ছিল তখনই নাকি জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছিল। করে এসে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম, আর এদিকে দিদি দেখো সবাই শুয়ে পড়েছে, আর এদিকে বর্মশাই শুয়েছিল, খানিক্ষণ পরে উঠে পড়েছে, আর এদিকে অতনু বসেছিল, ও আর ঘুমায়নি, আর আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার এত পরিমাণে ঠান্ডা লাগছিল, তাই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েছি। এমনিতেই এসি চলছে, তার উপর আবার বৃষ্টিতে ভিজেছি, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল আমার। আমি দিদি আর জামাইবু তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করার জন্য। পুরীতে যেহেতু এসেছি তাই সবার জন্য তো কিছু না কিছু কিনে নিয়ে যেতেই হবে। এদিকে অতনু, সুবীর আর বড়মশাই তিনজনে মিলে বিচে চলে গেছে। আমরা এদিকে কেনাকাটা করবো, আর ওরা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, পরে আবার অধৈর্য হয়ে যাবে, তাই বললাম যে তোমরা বিচে যে বসে থাকো, ওখানে যে ঘোরাফেরা করো, আমরা তিনজনে মিলেই কেনাকাটা করে নিতে পারবো। এছাড়া আমি যখন সবার জন্য জিনিস কিনে নিয়ে গেছিলাম, তার মধ্যে বড় ভাগনার গেঞ্জিটা আর এদিকে ভাইয়ের গেঞ্জিটা ছোট হয়ে গেছিল, ওরা তো পড়তেই পারেনি, আর ওদের সাইজটা তো আমি জানতাম না, তাই এবারে ভাবলাম যে একটু বড় সাইজ দেখে নিয়ে যাই যাতে ওরা পড়তে পারে। এদিকে বড় ভাসুরের ছেলেটার জন্য আগেরবারে অন্য কালারের গেঞ্জি নিয়ে গেছিলাম, ওর আবার গ্রিন কালার ছাড়া অন্য কালার পছন্দ নয়, ও যা কিছু জিনিস কিনবো না কেন গ্রিন কালারেরই কিনবে। আর আগের বছর ওর সাইজে গ্রিন কালার পাচ্ছিলাম না, তাই অন্য কালারেরই নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। তাই এবারে বলে দিয়েছে গ্রিন কালার ছাড়া অন্য কালারের গেঞ্জি নেবেই না। তাই আমরা অনেক দোকান ঘুরছিলাম যে গ্রিন কালারের গেঞ্জি পাওয়া যায় কিনা। দেখছিলাম ওর সাইজে কোনো গেঞ্জিই পাচ্ছিলাম না গ্রিন কালারের, অন্য কালারের পাচ্ছিলাম কিন্তু গ্রিন কালারের পাচ্ছিলাম না। দিয়ে ঘুরছিলাম চারদিকে যে গ্রিন কালারের গেঞ্জি কখন পাই। সবার জিনিস কেনা হয়ে গেছে, আর তারপরে আমরা বড়মশাইয়ের কাছে চলে এসেছিলাম। প্রথমে তো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, তারপরে এই যে দেখো অনেক কষ্টে অনেকক্ষণ পর তারপর খুঁজে পেয়েছি। আর বড়মশাই আগে আগে যাচ্ছে, আর আমরা ওর পিছনে পিছনে যাচ্ছি। আমরা চলে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস এর দোকান ছিল। কত সুন্দর কোল্ড ড্রিঙ্কস গুলো দেখো সাজিয়ে সাজিয়ে রেখেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই আগের বারেও যখন এসেছিলাম এগুলো খেয়ে তো এতটাই ভালো লেগে গেছিল, তাই এবারেও অতনুকে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য। আমার কাছে আবার এতগুলো কোল্ড ড্রিঙ্কস আছে, তার মধ্যে অরেঞ্জ কালারের কোল্ড ড্রিঙ্কসটাই সব থেকে বেশি ভালো লাগে। আর এদিকে দিদি আর জামাইবু বললো খাবে না, তাই আমরা চারজনে মিলে খাচ্ছি। চলে এসেছিলাম এই দোকানটায়, আর এই দোকানটায় দেখো একটা ইউনিক খাবার ছিল। এই খাবারটা কোনোদিন খাইনি, তবে খেয়ে দেখা যাক কতটা টেস্টি। এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে অনেকগুলো মটরশুঁটি দিয়ে রেখেছে, আর একটু একটু করে জাল দিচ্ছে, আর সেটা থেকে যে রসটা বেরোচ্ছে সেটা আবার স্যুপের মতন করে সমস্ত মশলা দিয়ে একটা প্লেটের ভিতর দিচ্ছে। আমরা সারাদিন সবাই মিলে নিরামিষ খেয়েছি, তাই ঘুরতে এসেও সবাই মিলে নিরামিষ খাবো। কারণ হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ দেবে রাত্রেবেলায়, আর দিনের বেলায় যখন লাঞ্চ করতে গিয়েছিলাম ওখানে থেকে নিরামিষই রান্না করেছিল। मैंने पहले खा के 20 रुपये रेट नहीं है, मुर्गी हो गया हम लोग। আমরা আবার সবাই মিলে চলে এসেছিলাম এই দোকানটায়, আর বড়মশাইয়ের বন্ধুর যে মেয়েটা আছে ওকে একটা ড্রেস কিনে দিতে হবে। ও বললো একটা ড্রেস কিনেছে, তাই এখান থেকে ভাবলাম একটা গেঞ্জি কিনে দিই জগন্নাথের। আর এদিকে সুবীরকেও কিছু কিনে দেওয়া হয়নি, ওকে এতক্ষণ জিজ্ঞাসা করছিলাম কি কিনবি, ও বলছিল কিছু নেবো না। তারপরে এখানে এসে আমি বললাম যে তাহলে কিছু একটা নে, তারপর ওর এই গেঞ্জিটা পছন্দ হলো। আমরা
আমরা প্রসাদ খাওয়ার জন্য সবাই মিলে উপরে চলে এসেছিলাম। আর এই যে দেখো ছাদে বসে পড়েছি সবাই মিলে। আর ছাদটা ছিল 4 তলার উপরে, মানে 4 তলা সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে। কতটা কষ্ট হয়েছে সেটা বুঝতেই পারছো, আমি তো আর কিছুতেই উঠতে পারছিলাম না। আর এদিকে দেখছো দুটো হাঁড়ি আছে, এইখানে একটা পায়েস আছে আর একটাতে রাইস আছে। আর এই যে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে, একটা দেখো দিয়েছে রাইস, এটা ছিল ঝাল রাইস, আর তার সাথে ছিল মালপোয়া আর হচ্ছে ক্ষীরের পায়েস। এই জগন্নাথ দেবের প্রসাদটা খেতে কিন্তু অসাধারণ। আর তোমরা হয়তো দেখে ভাবছো যে আমরা এতগুলো মানুষ আর এদিকে ছোট ছোট দুটো হাঁড়ি দিয়েছে, এটাতে কি হবে। আসলে আমিও সেটাই ভেবেছিলাম, প্রথমবারে আমি যখন এসেছিলাম তখন আমি ভেবেছিলাম যে ছোট ছোট হাঁড়িতে আর এতগুলো মানুষের কি করে হবে। তখন বর্মশাই বলেছিল যে আমিও প্রথমবার যখন এসেছিলাম ওটাই ভেবেছিলাম, কিন্তু যখন খাওয়া হয় তখন দেখা যায় যে সবারই হয়ে যায় আর সবার পেটও ভরে যায়। করে আমরা সবাই মিলে ছাদের উপর বসেছিলাম। আর ছাদ থেকে নিচটা দেখছো কত নিচে, দেখো আর আমরা কত উপরে উঠে পড়েছি, আর নিচের লোকগুলো কত দূরে দূরে দেখাচ্ছে। আর সামনেই দেখো জগন্নাথ দেবের মন্দিরটাও দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটায় দেখো হালকা লাইটও জ্বলছে, কত সুন্দর লাগছে দেখো রাত্রিবেলায় মন্দিরটা। আর আমরা আর বেশি রাত করবো না, এরপর যে শুয়ে পড়বো, কারণ হচ্ছে কালকে সকাল সকাল আবার বাস ছেড়ে দেবে এখান থেকে, আবার অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবে। বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।